তো আমি প্রথমে আজকে আলোচনা করবো শুধু ফর্মুলাগুলো নিয়ে। হ্যাঁ, এখন ফর্মুলা অনেকে অনেকভাবে আলোচনা করে, যে কেউ আছে ফর্মুলাগুলো বলে দেয়, ম্যাথ করার সময় ফর্মুলাগুলোকে ওখানে ফিট করে। তো আমি এটা পছন্দ করি না, আমি এভাবে করিও না। আমি ফর্মুলাগুলো তোমাদেরকে আগে এক্সপ্লেন করে দিব, পরে তুমি বুঝতে পারবা যে এই ফর্মুলাগুলো মনে না রেখেও, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তুমি 10 বছর পরে এই ফর্মুলাগুলো মনে না থাকলেও তুমি এই কাজগুলা মানে ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারবা, কারণ ফর্মুলাগুলো তো ডেরাইভ করা হয়েছে কোনো একটা বেসিককে ভিত্তি করে বা কোনো একটা গ্রাউন্ডকে কাজে লাগিয়ে। তো সেই ক্ষেত্রে আমি ফর্মুলাগুলো লিখবো, ঠিক আছে, বাট ম্যাথ করার সময় ফর্মুলাগুলোকে হয়তো ইউজ করব না, কারণ হচ্ছে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে ফর্মুলার সাহায্য না নিয়েও তুমি প্রবলেম সলভ করতে পারবা, যদি তুমি বুঝো যে আসলে ঘটনা কি ঘটতেছে, নিটিং মেশিনের মধ্যে কি হচ্ছে। এই বিষয়গুলো বুঝতে পারলে কেজিতে প্রোডাকশন ক্যালকুলেশন বলো, জিএসএম বলো, লুপ লেন্থ বলো, অথবা মিটারে ইয়ার্সে প্রোডাকশন বলো, সবগুলাই তোমার জন্য ক্যালকুলেশন করাটা ইজি হবে। তো আমি আগে প্রথমে ফর্মুলাতে যাচ্ছি। একটা সার্কুলার নিটিং মেশিন এরকম থাকে, গোলাকার, তাই না? এই, তো এটার গায়ে কিছু নিডল থাকে না, ছোট ছোট এরকম, থাকে কি না? তো এখন এরকম একটা গোলাকার বিষয়ের মধ্যে কয়টা নিডল থাকবে, এটা কিভাবে করে আমরা হিসাব করি? এটা তো বলছি, আগেও বলছি না, নাম্বার অফ নিডল কয়টা হবে টার্মস পড়ার সময়? নাম্বার অফ ফিডের উপর কয়টা হবে নাম্বার অফ নিডল? এই মেশিনের কিসের উপর ডিপেন্ড করবে? প্রথমত নির্ভর করবে হচ্ছে এই মেশিনের মানে পরিধিটা কত, তাই না? দ্বিতীয়ত নির্ভর করবে হচ্ছে এখানে এই কত কাছাকাছি নিডল আছে, তাই না? মনে করো পরিধি যদি বড় হয় তাহলে মেশিন নিডলের সংখ্যা বাড়বে। আবার যদি নিডলগুলো এরকম কাছাকাছি থাকে, মনে করো এই মাঝখানে আরেকটা আছে, দেখা গেলো এই দুটোর মাঝখানে আরেকটা আছে, যত বেশি ঘন হবে তার মানে নিডলের সংখ্যাটা তত বেশি হবে। তাহলে নাম্বার অফ নিডলের ফর্মুলাটা হচ্ছে পরিধি। মনে করো এই মেশিনের পরিধি হচ্ছে ধরো 50 ইঞ্চ, ঠিক আছে, 50 ইঞ্চ ধরে নাও, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেশিনের পরিধি। আর তো মেশিনের গায়ে যেহেতু নিডল আছে ওই উপরে সারফেসে, তো সেক্ষেত্রে সিলিন্ডারের উপরে মানে স্লটের মধ্যে, তাহলে এখানে 1 ইঞ্চিতে কয়টা নিডল আছে কিন্তু একটা ফ্যাক্ট। তো মনে করো 1 ইঞ্চিতে যদি 20টা নিডল আছে, তাহলে এখানে মোট কয়টা নিডল আছে বলো তো একজন? এই মেশিনের পরিধি হচ্ছে 50 ইঞ্চ, আর এই 1 ইঞ্চের মধ্যে প্রতি ইঞ্চিতে নিডেলের আছে হচ্ছে কত? 20টা বললাম। তাহলে এই মেশিনের মধ্যে টোটাল কয়টা নিডেল আছে? 1000 এক- 2000 1000 1000, তাই না? তাহলে আমি 1000 কি তো স্যার। জি কি 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 কাকে কাকে গুণ করলে নাম্বার অফ নিডল পাবো? স্যার, প্রতি ইঞ্চির সাথে কয়টা স্যার? মোট ইঞ্চি কত? সার্কামফারেন্স অফ মেশিন ইনটু গ্যাজ, তাই তো? আর সার্কামফারেন্সটা হতে হবে কিসে? ইঞ্চিতে। ইঞ্চে। ইঞ্চিতে। তো এই ইঞ্চিতে সার্কামফারেন্স এবং গ্যাজ এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পেয়ে যাব? নাম্বার অফ নিডল। নিডল। কিন্তু নিডল সার্কামফারেন্সটা তো বলা থাকে না আমাদের, যখন আমরা মেশিন কিনি বা মেশিন নিয়ে কথা বলি তখন বলা থাকে ডায়ামিটার। তো ডায়ামিটার থেকে কিভাবে সার্কামফারেন্স পাওয়া যায়? পাই ডিএন সূত্র অ্যাপ্লাই করে। না, সার্কামফারেন্সের সূত্রটা কি তাহলে? 2 পাই আর 2 পাই আর 2 পাই আর অথবা পাই ডি। ডায়া যেহেতু বলা থাকে, পাই ডি। পাই ডি মানে মেশিনের ডায়ামিটার, পাই ডি। হ্যাঁ, গুণন হচ্ছে জি, ডি বড়তে দিচ্ছি, আর জিটা কি? গ্যাজ। তাহলে এই হচ্ছে নাম্বার অফ নিডলের ফর্মুলা। তোমাকে যদি নাম্বার অফ একটা মেশিনের নাম্বার অফ নিডল হিসাব করতে বলে তাহলে আমরা এই সূত্র বসাবো, পাই ডি হচ্ছে মেশিনের ডায়ামিটার, আর জি হচ্ছে কি? গ্যাজ। গ্যাজ মানে হচ্ছে নাম্বার অফ নিডল পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কয়টা নিডল আছে এটা হচ্ছে গ্যাজ। তো এগুলো সিম্পল ফর্মুলা, এগুলো মানে শুধু রিক্যাপ করা আর কি, এটা লাগবে না সব সময়। আর নাম্বার অফ কোর্স, এটার ক্ষেত্রে কয়েকটা কথা বলছিলাম তোমাদেরকে। নাম্বার অফ কোর্সের সমান কি কে বলো তো? শুধু আমরা এটা মনে করে দিচ্ছি আর কি। স্যার ফিডার এবং ক্যাম্প। হ্যাঁ, নাম্বার অফ ক্যান নাম্বার অফ না, ফিডার নাম্বার অফ সিস্টেম বা ক্যাম বক্স, হ্যাঁ, সমান হচ্ছে, আমি নিচে লিখি,
নাম্বার অফ সিস্টেম যেটা যত, নাম্বার অফ ফিডারও তত, আবার এই ক্ষেত্রে নাম্বার অফ ফিডার সবসময় সমান না, ডাবল জার্সির ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, তাও এটা মাথায় রেখো। তো নাম্বার অফ ফিডার সিঙ্গেল জার্সির জন্য সবসময় একই আর কি, নাম্বার অফ ফিডার যত, নাম্বার অফ কোর্স তত, নাম্বার অফ সিস্টেম তত, আর হচ্ছে নাম্বার অফ ক্যাম্প বক্স তত, তাই না? এটা তো আমরা জানি। অর্থাৎ নাম্বার অফ কোর্স সমান মানে কি, তোমার এই যে কাপড়টা নিচের দিকে বুনে আসবে, তো তোমার যদি মেশিনে ধরো 70টা ফিডার থাকে, তাহলে এই মেশিনটা একবার ঘুরে আসলে মোট নিচের দিকে কয়টা কোর্স তৈরি হবে? 70টা। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে মেশিনটা একটা রোটেশন দিলে, এটা সিলিন্ডারটা, এই যে সিলিন্ডারটা দেখতেছি আমরা এখানে, দেখতেছো এই সিলিন্ডারটা এখান থেকে এই পর্যন্ত পুরো ঘুরে আসলে একবার, ঠিক যতটা কোর্স তার সাইডে বসানো থাকবে, মনে করো এখানে একটা কোর্স বসানো আছে, কোর্সগুলো তো মেশিনের বাইরে বসানো থাকবে, এই যে এখানে ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম কতটা আছে সেটা তো আমরা জানি না, চারপাশে থাকবে, তাই না? এগুলো হচ্ছে কি কোর্স গুলা, এরকম কোর্স থাকবে সাইডে। মানে ক্যাম বক্স তো সামনে থাকবে মেশিনের গায়ে, আর সাইডে কোর্স থাকবে। তো ঠিক যতটা কোর্স আছে, এইরকম ফিডার আর কি, ইয়ার্ন, নাম্বার অফ ফিডার, নাম্বার অফ সিস্টেম, নাম্বার অফ ক্যাম বক্স যতটা আছে, মেশিনটা একবার ঘুরে আসলে ততটা কি তৈরি হবে? কোর্স কোর্স তৈরি হবে। তো তোমরা তো একটা নিটিং মেশিনের এই যে ডিজাইন বা স্ট্রাকচার তো বোঝোই, স্ট্রাকচারের মধ্যে কি থাকে, কতগুলো লুপ থাকে না, এরকম কতগুলো লুপ থাকে। তো এই লুপগুলা এই পাশে যেগুলো থাকে এই হরিজন্টাল ডিরেকশন, এগুলোকে আমরা কি বলি? কোর্স বলি। যেমন উইভিং এ কি বলছো? পিক, নাম্বার অফ পিক। হ্যাঁ, তো এখানে নাম্বার অফ কোর্স, তো কয়টা কোর্স নিচের দিকে? একটা, দুইটা, এরকম করে যতটা ফিডার ততটা কোর্স প্রডিউস হবে, এটা হচ্ছে কোর্সের হিসাব। তারপরে হচ্ছে স্টিচ ডেনসিটি মানে কি বলতো একজন? স্টিচ ডেনসিটি, নাম্বার অফ লুপ পার এরিয়া। হ্যাঁ, নাম্বার অফ লুপস পার ইউনিট এরিয়া। এটা পাবো কিভাবে? মনে করো ডব্লিউপিআই মানে কি? সিপিআই তাহলে দিয়ে হচ্ছে ওয়ালস পার ইঞ্চ, কোর্স পার ইঞ্চ, সিপিআই মানে হচ্ছে কোর্স পার ইঞ্চ। তাহলে এককটা এটা হলো না? এই ডব্লিউপিআই এবং সিপিআই মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে কি লুপস পার, মানে স্কোয়ার ইঞ্চ, সরি স্কোয়ার ইঞ্চ। তাহলে প্রতি স্কোয়ার ইঞ্চে এক বর্গ ইঞ্চ কাপড়ে, এক বর্গ ইঞ্চ কাপড়ের মধ্যে মোট কয়টা কি আছে? লুপ আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্টিচ ডেনসিটি। তাহলে এটা পাবো ডব্লিউপিআই এবং সিপিআই এর মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। ডব্লিউপিআই হচ্ছে ওয়েলস পার ইঞ্চ, এক ইঞ্চিতে ওয়েলস এর সংখ্যা, এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়েলস, এরকম ওয়েলস কয়টা আছে এক ইঞ্চিতে, আর কোর্স হচ্ছে এগুলা। তাহলে এক ইঞ্চিতে কয়টা কোর্স আছে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব মানে নাম্বার অফ লুপস পার স্কোয়ার ইঞ্চ, এক স্কোয়ার ইঞ্চে মোট কয়টা লুপস আছে এটা। তারপরে আরেকটা হচ্ছে ইফিসিয়েন্সি। এই চারটা ফর্মুলা শুধুমাত্র লিখতেছি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এগুলো তোমাদের মনে আছে কিনা। ইফিসিয়েন্সি মানে কি? অ্যাকচুয়াল বাই কি? থিওরিটিক্যাল। হ্যাঁ, থিওরিটিক্যাল অথবা ক্যালকুলেটেড। এটা কি ইফিসিয়েন্সি তো আর এমনি নরমালি হয় না, সবসময় পার্সেন্টেজে হয় না। তাহলে ইনটু 100%, তাহলে এটা হচ্ছে উপরে যাবে, আর নিচে হচ্ছে ক্যালকুলেটেড, যেটা আউটপুট হতে পারে, প্রোডাকশন হতে পারে, লেন্থ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো উপর নিচে একই একক হবে। উপরটা যদি প্রোডাকশন হয় নিচেরটাও প্রোডাকশন, উপরটা যদি লেন্থ হয় নিচেরটাও লেন্থ, উপরটা যদি কেজি হয় নিচেরটাও কি হবে? কেজি হবে। উপরটা আউটপুট হলে নিচেরটা আউটপুট। তাহলে অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই ক্যালকুলেটেড আউটপুট, এটা হচ্ছে আমাদের কি ইফিসিয়েন্সি। তাহলে এই চারটা ফর্মুলা তোমাদের কিন্তু মানে সবসময় দরকার হবে না, এটা শুধু আমি বললাম যে তোমাদেরকে মনে করিয়ে দিলাম এই চারটা ফর্মুলা। এরপরেও দুইটা আননেসেসারি ফর্মুলা বলতেছি আমি আগে, মানে কম ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো বলে নিচ্ছি যেগুলোতে ফোকাস আমরা কম করব।
পরে আসতেছি বাকিগুলোতে। মোট 6টা ফর্মুলা দিব হচ্ছে যেগুলার ইউজ কম। সিস্টেম ডেনসিটি, এটা একটা ফর্মুলা প্রথমে পাবো। সিস্টেম ডেনসিটি মানে হচ্ছে আমার নাম্বার অফ কোর্স পার ইঞ্চ বা নাম্বার অফ ফিডার পার ইঞ্চ। তাহলে মেশিন যত ইঞ্চি হয় তোমার এখানে, এটার মধ্যে খেয়াল করো, এখানে যদি মনে করো 70টা ফিডার থাকে আর তোমার মেশিনের ডায়া যদি 30 হয়, তাহলে প্রতি ইঞ্চিতে তুমি কয়টা ফিডার ইউজ করলা, এটা হচ্ছে সিস্টেম ডেনসিটি। মানে সিস্টেম মানে কি, নাম্বার অফ কোর্সটা, নাম্বার অফ কোর্স কোথা থেকে আসছে, তুমি কয়টা ফিডার সাইডে ইউজ করছো। তো ওই যে ফিডারগুলো ইউজ করছো, ফিডারটা তুমি কত ঘন ইউজ করতে পারছো, এটা হচ্ছে সিস্টেম ডেনসিটি। কথা বুঝতে পারছি না? মানে 30 ডায়া মেশিনে আমি ধরো 90টা ফিডার ইউজ করলাম, তাহলে 1 ইঞ্চিতে আমি কয়টা ইউজ করতে পারলাম, 3টা। এখন আরেকজন কি করলো, 30 ডায়া মেশিনের মধ্যেই 60টা ইউজ করছে, এই যে ফিডার ইউজ করছে, তাহলে ওর সিস্টেম ডেনসিটি কত, 2 স্যার। 2। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন আর কি, যে কে কত বেশি পরিমাণে সিস্টেমকে ড্যান্স করতে পারলো, মানে বেশি পরিমাণে ফিডার ইউজ করতে পারলো, প্রোডাকশন রেটটাকে বাড়িয়ে দিতে পারলো কে। তো এটা এখন মেশিন টু মেশিন ভেরি করে। আগের যে মেশিনগুলো সেগুলোতে নর্মালি এটা 2 বা 2.2 এরকম করা যায়, কিন্তু এখন যে মেশিনগুলো আসছে খুব চিকুন চিকুন ক্যাম ইউজ করে, সুতরাং চাইলে অনেকগুলা ফিডার ইউজ করা যায়, সেখানে 3-এর উপরে আছে, 4ও আছে, মানে 30 ডায়া মেশিনে 120টা ফিডারও ইউজ করা যায়। তো এটা হচ্ছে ক্যাপাসিটি, মানে মেশিনটা কত ভালো বা তার ড্যান্স কিনা এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা ফর্মুলা কি হবে, আমি কাকে কি দিয়ে ভাগ করতে হবে, টার্গেট। ফিডারকে সার্কামফারেন্স দিয়া। নাম্বার অফ সিস্টেমকে ডায়া দিয়ে ভাগ করব, ডায়া, এটা ডায়ার উপর ডিপেন্ড করবে, সার্কামফারেন্সের উপর না। তাহলে এটা ইউনিটটা কি, পার ইঞ্চ। নাম্বার অফ সিস্টেমস কি, পার ইঞ্চ হবে। হ্যাঁ পার ইঞ্চ। প্রতি ইঞ্চিতে কয়টা সিস্টেম আছে বা কয়টা ফিডার আছে মেশিনের মধ্যে, এটা হচ্ছে একক। আচ্ছা এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে নিটিং স্পিড, এই যে আমরা নিটিং করতেছি, এই নিটিং এর স্পিডটা কত, এটা যখন আমরা হিসাব করি তখন এটা কিন্তু প্রোডাকশনের সাথে সম্পর্কিত না। এটা আমি বলতেছি যে এই 6টা ফর্মুলা হচ্ছে তোমাদের খুব কম প্রয়োজনীয়, তো এগুলা প্রোডাকশনের সাথে যায় না। তো তারপরে আমরা একটু আলোচনা করতেছি যে কারণে ধারণা দেওয়ার জন্য। তো নিটিং স্পিডটা শুধুমাত্র আমাকে ইন্ডিকেট করতে সাহায্য করবে যে মেশিনটা আমার কত স্পিডে ঘুরতেছে, মানে আমার নিটিং যে হচ্ছে মেশিনটা কত জোরে ঘুরাতে পারছি আমি ফিডার সহ, এটা হচ্ছে আমার নিটিং স্পিড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। তোমরা তো স্পিড মানে বুঝো, মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে এই নিটিং স্পিডের ফর্মুলা। স্পিড দিয়ে কিন্তু আমি আবারও বলতেছি প্রোডাকশন হিসাব করতে পারবো না, শুধু আমি একটা ধারণা নিতে চাচ্ছি যে আমার মেশিনটা কত জোরে ঘুরতে পারে অথবা কত হাই স্পিডে আমি মেশিনটাকে চালাতে পারি, ঠিক আছে। তো মেশিনের যে পরিধি আছে, হ্যাঁ এই পরিধির সাথে আমি যদি আরপিএম গুণ করি তাহলে কি পাবো। মনে করো আমার এই মেশিনের পরিধি হচ্ছে সাপোজ 50 ইঞ্চ, হ্যাঁ মেশিনটার পরিধি টোটাল। তো এই 50 ইঞ্চ পরিধি তুমি কত বেশি স্পিডে ঘুরাচ্ছ এটার উপর ডিপেন্ড করবে না যে নিটিং এর স্পিডটা কেমন। এখন এই মেশিনটাই ধরো 50 ইঞ্চ পরিধির একটা মেশিন কেউ চালাচ্ছে হচ্ছে 10 আরপিএম এ একটা একটা ফ্যাক্টরিতে, আর একটা ফ্যাক্টরিতে চালাচ্ছে হচ্ছে 15 আরপিএম এ, তাহলে দুজনের স্পিড কি একই হবে, ভিন্ন হবে তাই না। তুমি এটাকে চালাচ্ছ, এটার পরিধি হচ্ছে 50, তো একজন যদি 10 আরপিএম এ চালায় তাহলে এটা মিনিটে কয়বার ঘুরবে, এই এই সিলিন্ডারটা 10 বার ঘুরবে। আর কেউ যদি আরেকটা ফ্যাক্টরিতে 15 আরপিএম এ চালায় তাহলে ওই সিলিন্ডারটা প্রতি মিনিটে 15 বার ঘুরবে। তো 15 বার ঘুরলে নিশ্চয়ই প্রোডাকশনটা বেশি হবে, মানে স্পিডটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে এটার ফর্মুলা হচ্ছে পাই ডি, আমি যে পরিধির কথা বললাম তোমাদেরকে, এখন এই পরিধির সাথে আমি গুণ করব হচ্ছে কাকে, আরপিএম কে। তো আরপিএম কে আমরা প্রকাশ করি কি দিয়ে, এন দিয়ে। তো পাই ডি এন, এটা হচ্ছে কি, নিটিং এর স্পিড। তাহলে এককটা কি পেলাম, এই পাই ডি এর একক কি, পাই এবং ডি এর গুণফলের একক কি, ইঞ্চ, তাই তো। পরিধির এককটা ইঞ্চ হবে। তো আর এটার একক কি, আরপিএম এর একক কি, রেভলিউশন পার মিনিট।
তাহলে আলটিমেটলি তুমি কি পেয়ে গেলা, ইঞ্চ পার মিনিট পেয়ে গেল না এককটা? পাইছো কিনা ইঞ্চ পার মিনিট? তাহলে এটাকে এভাবে রেখে দিতে পারো যে ইঞ্চ পার মিনিট, অথবা তুমি মিটার পার সেকেন্ড করতে চাইলে কি করতে হবে, ইঞ্চকে মিটার করতে হলে কি করতে হয় আমাদের? এই ইঞ্চটাকে আমি মিটার করতে চাচ্ছি আর মিনিটটাকে আওয়ার করতে চাচ্ছি, পার মিনিট প্রতি মিনিটে, তাহলে প্রতি ঘন্টায় হলে কি হবে? 60 দ্বারা গুণ করতে হবে। 60 দ্বারা প্রতি মিনিটে, তাহলে প্রতি ঘন্টায় হলে তো 60 দ্বারা ভাগ করতে হবে। সরি, আমি মিনিটটাকে সেকেন্ড করতে চাচ্ছি, তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। আর আরো ভাগ করব কি দিয়ে, ইঞ্চটাকে মিটার করতে হবে, তাহলে ইঞ্চটাকে মিটার করার সূত্র কি, মানে কনভার্সন ফ্যাক্টর কত, 39.37 না? তাহলে এই দুইটা এলিমেন্ট দিয়ে যখন আমি ভাগ, তাহলে আমি যদি এই পাইডিএন কে, অর্থাৎ আমি এককটাকে শুধু চেঞ্জ করলাম, ইঞ্চ পার মিনিটটাকে যদি আমি মিনিটটাকে সেকেন্ড করতে চাই তাহলে 60 দ্বারা গুণ করতে হবে, যেহেতু মিনিট নিচে আছে তার মানে আমার 60 দ্বারা ভাগ করে দিলাম। আর ইঞ্চকে মিটার করতে গেলে আমরা জানি 39.37 দ্বারা ভাগ করতে হয়, তাহলে এই ভাগফলের দ্বারা তুমি এটাও রাখতে পারো, ইঞ্চ পার মিনিটও রাখতে পারো, অথবা আমরা এককটা চেঞ্জ করে দিলাম আর কি, এখন এককটা হয়ে গেছে কি মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? এগুলা যদিও লাগবে না, তারপরও বেসিক আইডিয়ার জন্য এটা লাগবে। হ্যাঁ, কারণ অন্য একটা বড় প্রবলেম সলভ করতে গেলে অথবা এগুলো সাহায্য নেওয়া লাগবে কোনো সময়। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারছো কিনা বলো? এখানে যে 6টা ফর্মুলা দিলাম আমি, ফর্মুলা তো না, মানে আগেরগুলোতে আমরা রিক্যাপ করলাম, সেখানে কারো সমস্যা আছে কিনা? সিস্টেম ডেনসিটিটা একটু বলেন তো। স্টিচ স্টিচ ডেন্সিটি বুঝতে পারো নাই? আচ্ছা, স্টিচ ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে এই ছবিটা একটু খেয়াল করো, এখানে আমার প্রতি ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে এবং কয়টা কোর্স আছে এটা আমি হিসাব করব। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট সার্টেন এরিয়াতে আমার কতটা লুপ আছে। যেমন এই যে এটা এটা একটা লুপ, 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 এটা একটা লুপ। তো এখানে মনে করো আমার সাপোজ 1 ইঞ্চ আছে কাপড়, এদিকে 1 ইঞ্চ ওয়ার্পে, এদিকে ওয়েফটে, মানে হরিজন্টালি 1 ইঞ্চ, এদিকেও 1 ইঞ্চ। তো 1 ইঞ্চের মধ্যে তুমি এখানে কয়টা লুপ দেখতে পাচ্ছ? যতটা হোক এটা আমার হিসাব করতে হবে না, পরে দেখতেছি। এখানে এই ওয়েলস বরাবর একটা ওয়েলস, এটা একটা ওয়েলস, দুইটা, এটা একটা ওয়েলস, মোট কয়টা ওয়েলস? 3টা। আর কোর্সে দেখো এইটা একটা কোর্স, মানে এই যে লুপ দেখতেছো না, এই বরাবর লুপ আছে, এটা একটা কোর্স। তারপরে যে এখানে এই বরাবর লুপ আছে, এই যে লুপ, তারপরে এই যে লুপ, এটা আরেকটা কোর্স, তারপর এটা আরেকটা কোর্স। তাহলে মোট কয়টা কোর্স আছে? 3টা কোর্স। ঠিক আছে, তো 3টা কোর্স এবং 3টা ওয়েলস আমি গুণ করলাম। 1 ইঞ্চ মনে করো এখানে আছে, এটা এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চ, আবার এখানেও এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চ। তাহলে 1 ইঞ্চের মধ্যে ওয়েলস আছে 3টা, তাহলে ডব্লিউপিআই হচ্ছে 3। 1 ইঞ্চের মধ্যে ওয়েলস আছে হচ্ছে 3টা, মানে সরি ওয়েলস আছে 3টা, মানে ডব্লিউপিআই 3। আর সিপিআই কোর্স পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কোর্স আছে হচ্ছে 3টা, তাহলে সিপিআই হচ্ছে 3। তো 3 আর 3 গুণ করলে কত পাবো? 9। আমি পাবো স্যার। তো তোমরা ওই যে গাছের অঙ্ক করছো না আগে, যে এতটা গাছ লাগানো হয়েছে কোনো বাগানে, তার সারি হচ্ছে মনে করো 5টা, আর প্রতি সারিতে গাছ আছে হচ্ছে 10টা, তাহলে মোট কয়টা গাছ আছে গুনতে হবে না 10 আর 5 গুণ করলে হয়ে যাবে? 10 5 গুণ করলে গুণ হবে। করলে হয়ে যাবে। তাহলে এখানেও তোমাকে গুনতে হবে না, এখানে 9টা লুপ আছে। হ্যাঁ, কিভাবে পেলাম? এই যে এটা একটা লুপ, এটা একটা, অলস দুইটা, 3টা এটা একটা, আর কোর্স 3টা, 3টা। এটা একটা, 4টা, এটা একটা, 5টা, এই 6টা, এই 7টা, এই 8টা, এই 9টা। এখানে মোট 9টা লুপ আছে। তো এটা আমরা না গুনেও বলতে পারতাম হ্যালো প্রতি হ্যালো। ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে এবং প্রতি ইঞ্চিতে কয়টা কোর্স আছে এই গুণফলটা দিয়ে। হ্যাঁ, যদি ডব্লিউপিআই 3 হয় আর সিপিআই 3 হয়, এই 3 এবং 3 মাল্টিপ্লিকেশন করলেই হতো। তো এটা হচ্ছে আমাদের স্টিচ ডেনসিটি, অর্থাৎ ডব্লিউপিআই এবং সিপিআই এর গুণফল। আর এককটা যেহেতু ইঞ্চ আছে, ডব্লিউপিআই আছে, সিপিআই আছে, সেজন্য লুপস পার স্কয়ার ইঞ্চ। যদি অনেক সময় দেখবে যে ডব্লিউপি সিএম দেওয়া থাকবে, এই ডব্লিউপি এর জায়গায় কি দেওয়া থাকবে? ডব্লিউপি সিএম, তার মানে ওয়েলস পার সেন্টিমিটার, কোর্স পার সেন্টিমিটার। তো সেন্টিমিটার হলে তখন এই এককটা কি হয়ে যাবে স্টিচ ডেনসিটির? সেন্টিমিটার লুপস পার নাম্বার অফ লুপস পার
স্কয়ার সেন্টিমিটার, প্রতি স্কয়ার সেন্টিমিটারে মানে 1 সেন্টিমিটার কাপড়ের মধ্যে মোট কতটা লুপ আছে। এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করে, এটা আমরা পরে বলবো যে তোমার 1 ইঞ্চিতে যদি লুপ বেশি থাকে এবং টাইট হয় কাপড়টা, তাহলে অনেকগুলো ফ্যাক্টরকে মানে ইনফ্লুয়েন্স করে আর কি, কাপড়টা মানে প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। তো সেটা হচ্ছে স্টিচ ডেনসিটি অনেক বড় একটা ফ্যাক্টর। আবার স্টিচ ডেনসিটির ক্ষেত্রে কিছু কথা বলছিলাম আগেও, যে নিটিং এর ক্ষেত্রে ডব্লিউ মানে ইপিআই পিপিআই যেরকম ছিল উইভিং এ, ওরকম ইপিআই পিপিআই দিয়ে এক্স্যাক্টলি বলা যায় না, মানে শুধু ডব্লিউপিআই বললেই হইতো, সিপিআই বললে হইতো, কিন্তু নিট কাপড়কে যখন তুমি টান দিবা এরকম এদিকে টানবা, তখন একদিকে মানে সংকোচ প্রসারিত হয়ে যাবে। তো একদিকে প্রসারিত হয়ে গেলে এই বরাবর মনে করো এদিকে টানলা তুমি, তার মানে ওয়েলস পার ইঞ্চ কমে আসবে, আর আলটিমেটলি এদিক থেকে চেপে আসবে না, তখন কোর্স পার ইঞ্চ কিন্তু বেড়ে যাবে। তো সব ক্ষেত্রে তুমি গুণফলটা কিন্তু একই পাবা, একটা নির্দিষ্ট ফেব্রিকের জন্য একটা নির্দিষ্ট প্যারামিটারের কাপড়ের জন্য এই গুণফলটা কিন্তু সমান। বাট ডব্লিউপিআই কিন্তু চেঞ্জ হতে পারে, কাপড়কে তুমি একটু টান টান করো, দেখো যে ডব্লিউপিআই কমে যাবে, আবার কাপড়কে এদিক থেকে টানো, দেখবা যে সিপিআই কমে যাবে। তো ডব্লিউপিআই এদিক থেকে কমলে সিপিআই অতটুকুই বেড়ে যাবে, আলটিমেটলি এই গুণফলটা কি থাকবে, সমান থাকবে। এই জন্য স্টিচ ডেনসিটি একটা বড় বা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এই এই 6টা যে ফর্মুলা, এগুলো আমি আবারও বলতেছি। প্রথমে নাম্বার অফ নিডল পাই ডি, সিস্টেম ডেনসিটি, কোনটা সিস্টেম ডেনসিটিটা সিস্টেম ডেনসিটি, অর্থাৎ আমার এটা যদি একটা সার্কুলার নিটিং মেশিন হয়, এই যে সাইডে যে ফিডার গুলো আছে, এই ফিডার গুলো থেকে ইয়ার্ন আসে মেশিনের মধ্যে, এখান থেকে আসে, এখান থেকে আসে, এখান থেকে আসে, এখান থেকে আসে, সবগুলো থেকে ইয়ার্ন আসে। তো আমার মেশিনে যে ডায়া আছে, প্রতি ডায়াতে আমার 30 ডায়া মেশিন মনে করো, মেশিনের এই যে ডায়াটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 30, তো প্রতি ডায়ামিটারে আমি কয়টা ফিডার ইউজ করছি প্রতি ইঞ্চে আর কি, সেটা হচ্ছে সিস্টেম ডেনসিটি, অর্থাৎ এস বাই ডি। ঠিক আছে, তুমি মনে করো ফিডার ইউজ করলে হচ্ছে 120টা, আর মেশিনের ডায়ামিটার হচ্ছে 30, তাহলে সিস্টেম ডেনসিটি হচ্ছে 4। তার মানে প্রতি ইঞ্চিতে মেশিনের ডায়ামিটারের প্রতি ইঞ্চির জন্য তুমি 4টা করে ফিডার ইউজ করতে পারতেছো। ঠিক আছে, অর্থাৎ কত ঘন, আমি যেটা তখন বলছিলাম যে তুমি কত ঘন ফিডার ইউজ করতে পারতেছো মেশিনে, এটা হচ্ছে সিস্টেম ডেনসিটি। এটার সাথে প্রোডাকশনের সম্পর্ক আছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা আর কি। এরপরে আমরা একটু জটিল যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব ওগুলোর দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা বলতেছি আবারও যে ম্যাথ করতে গেলে আমাদেরকে যে ফর্মুলাগুলোর দিকে ফোকাস করতে হবে, এগুলো হচ্ছে এখন লিখতেছি। তো প্রথমে হচ্ছে মনে করো মেশিন আউটপুট, আচ্ছা আগে পারফরমেন্স নাম্বারটা দিয়ে শুরু করি। পারফরমেন্স নাম্বার, অথবা এটা আরেকটা নাম হচ্ছে স্পিড ফ্যাক্টর। স্পিড ফ্যাক্টর অর্থাৎ আমার প্রতি মিনিটে কয়টা কোর্স প্রডিউস হবে, এটা হচ্ছে স্পিড ফ্যাক্টর। তো তোমরা বলো তো দেখি 1 মিনিটে কয়টা কোর্স প্রডিউস হবে, এটা কিভাবে বুঝবো? আর ফিডারের উপর না, প্রতি মিনিটে কয়টা কোর্স প্রডিউস হবে, খেয়াল করো 1 মিনিটে আমার কতটা কোর্স প্রডিউস হবে। ফিডারের উপর তো অবশ্যই, কারণ একবার ঘুরলে অতটা কোর্স প্রডিউস হয়। ধরো আমার ফিডার আছে হচ্ছে এখানে 72, আরপিএম লাগবে না? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। তাহলে আরপিএম লাগবে, আর হচ্ছে কি লাগবে, এই যে নাম্বার অফ ফিডার লাগবে। তো ধরো আমার ফিডার আছে 70টা, তো একবার ঘুরলে কয়টা তৈরি হয় কোর্স? 70টা। কিন্তু মেশিনটা আমি আরপিএম সেট করা আছে 10, তাহলে মেশিনটা মিনিটে কয়বার ঘুরে? 10 বার 10 বার ঘুরে। তাহলে আমি 1 মিনিটে এরকম কয়টা কোর্স পাবো? 700টা 700। তাহলে আমাকে এই পার মিনিটে যদি আমি স্পিডটা মানে কোর্সটা হিসাব করতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে এস মানে সিস্টেম ডেনসিটি, মাল্টিপ্লাই করব কি দিয়ে? এন দিয়ে। এন মানে কি? মেশিনের আরপিএম। তাহলে এককটা কি হবে? কোর্সেস পার ইঞ্চ। তার মানে সরি, কোর্স পার মিনিট, ইঞ্চ বলতেছি কেন, কোর্স পার মিনিট। কোর্স পার ইঞ্চ তো সিপিআই, এটা তো বলাই থাকে প্রশ্নে। তাহলে আমার এস হচ্ছে কি সিস্টেম ডেনসিটি, সরি মানে নাম্বার অফ সিস্টেম আর কি। হ্যাঁ, নাম্বার অফ সিস্টেম হচ্ছে এস, এটাকে তুমি এস দ্বারা লিখতে পারো, এই যে ব্র্যাকেটে এখানে এস দিয়ে দিলে হবে। নাম্বার অফ সিস্টেমটাই হচ্ছে এস, বা নাম্বার অফ কোর্স একটা রেগুলেশনে। তো নাম্বার অফ সিস্টেম যদি এস হয়, এই এস এর সাথে আমি কি মাল্টিপ্লাই করলাম? মেশিনের আরপিএম। হ্যাঁ, তো এই প্রতি মিনিটে কয়টা কোর্স প্রডিউস হবে, এটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে। এটা আগেও আমি বলছি যে তুমি
কত বেশি সংখ্যক ফিডার এখানে ইউজ করতে পারছো আর কত জোরে মেশিনটাকে ঘুরাইতে পারছো। তাহলে এই হচ্ছে এস এবং এন এর গুণফল। আচ্ছা, এরপরে আসো 8 মেশিন আউটপুট, মানে প্রোডাকশনে চলে গেলাম সরাসরি। হ্যাঁ, প্রোডাকশন হিসাব করব মনে করো মিটারে। তো আমি মিটারে প্রোডাকশন হিসাব করতে গেলে একটু খেয়াল করো, এটার কাজ লাগবে কিনা। লাগবে। তো এই কোর্স পার মিনিট তোমরা একটু আগে বলছো কত, আমার সিস্টেম ডেন্সিটি হচ্ছে মনে করো 70। হ্যাঁ, আর এন হচ্ছে কত আরপিএম, কত বলছিলাম আমি? 10 বলছিলাম। 10 তাহলে 700টা কোর্স, 700টা কোর্স মিনিটে প্রডিউস করলো। তো এখন তোমাদেরকে আমি ওই যে উইভিং ম্যাথ করানোর সময় একটা কথা বলছিলাম বা কিছু জিনিস বলছিলাম, এরকম মনে আছে কিনা দেখো, যে প্রোডাকশন, উইভিং এর প্রোডাকশন কি শুধুমাত্র মেশিন কত জোরে ঘুরে তার উপর ডিপেন্ড করে? আমি অনেক জোরে ঘুরাচ্ছি মেশিন, মানে আমার এয়ারজেট লুম না মনে স্যার, করো, পিপিএম হচ্ছে মনে করো 600, শুধু পিপিএম 600 হলে কি প্রোডাকশন খুব বেশি হবে? আরেকটা ফ্যাক্টর কি, পিপিএম বাই পিপিআই, তাই না? তুমি মনে করো 700 স্পিডে ঘুরাচ্ছ, মানে 700 আরপিএম এ মেশিন চালাচ্ছ, মিনিটে 700টা পিক গেল, কিন্তু এমন কাপড় বানাচ্ছ যেই কাপড়ে 1 ইঞ্চিতে পিক আছে হচ্ছে 100টা, তাহলে তুমি মিনিটে কতটুকু 7 ইঞ্চ কাপড় বুনতে পারবা? কথা বুঝতেছো? ধরো তুমি এরকম 700টা পিক দিলা, 700টা পিক যাওয়ার পরে প্রতি ইঞ্চিতে তুমি পিক রাখতেছো হচ্ছে 100টা করে, ঠিক আছে? তো জি প্রতি স্যার। ইঞ্চিতে 100টা পিক রাখলে তুমি প্রতি 1 মিনিটে কতটুকু কাপড় বুনতে পারবা? 7 ইঞ্চ কাপড় বুনতে পারবা, তাই না? 1 ইঞ্চিতে 100টা পিক, তার মানে 7 ইঞ্চিতে 700টা পিক, তাহলে 7 ইঞ্চ কাপড় বোনা হবে। এখন আরেকজন করতেছে কি, ওই স্পিডেই মেশিন চালাচ্ছে কিন্তু কাপড় বুনতেছে যেই কাপড়ের পিপিআই হচ্ছে 200, তাহলে সে কি 7 ইঞ্চ কাপড় বুনতে পারবে? না, কতটুকু বুনবে? অর্ধেক। 3.5 ইঞ্চ। হ্যাঁ 3.5। স্যার, ওরকম এটাই হচ্ছে অর্ধেকেরও বিষয়, কম। অর্থাৎ তুমি খুব জোরে মেশিন ঘুরাইলা, এটার উপর যেমন ফ্যাক্টর ডিপেন্ড করবে, আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে প্রতি ইঞ্চিতে তোমার এরকম পিক কয়টা আছে। যদি তুমি কাপড় খুব ঘন বানাও, কাপড়ের মধ্যে পিকের সংখ্যা বাড়িয়ে দাও 1 ইঞ্চিতে, তো আমি যখন ওয়েটে হিসাব করতেছি না, আমি যখন লেন্থে হিসাব করতে চাচ্ছি যে কাপড়ের আসলে লেন্থ কত, তখন কিন্তু তোমার পিপিএটা একটা ফ্যাক্টর। তো এখানেও একই, মেশিনের আউটপুট তুমি দেখতে চাচ্ছ লেন্থে, তো তুমি এখানে অনেক বেশি ফিডার ইউজ করলা, তারপর মেশিনকে অনেক জোরে ঘুরাইলা, মানে 1 মিনিটে অনেকগুলা কোর্স প্রডিউস করলা, 700 কোর্স প্রডিউস করলা, কিন্তু একটা নিটিং মেশিন, একটা নিটিং কাপড়ের মধ্যে প্রতি ইঞ্চিতে মনে করো 70টা ইয়া আছে, কোর্স আছে, লুপ 70টা কোর্স আছে, তাহলে তুমি কয় ইঞ্চ কাপড় বুনলা 1 মিনিটে? স্যার আমার বলতে 70 ইঞ্চ কাপড় আছে। এটা হচ্ছে 700, তোমাদেরকে বলছি, এটা এটা যদি মনে করো 70টা ফিডার আছে আমার, আর এন এর মান কত? 10 বলছি আমি, তাহলে এই 10 এই 70 আর 10 এর গুণ করলে কত? 700। 700 স্যার। তবে 1 মিনিটে মেশিনটা কয়টা কোর্স প্রডিউস করতেছে, এই যে ওয়েলস বরাবর যেটা এই কোর্সটা, কয়টা? 700টা। 700টা। কিন্তু তুমি এমন কাপড় বুনতেছো যেই কাপড়ে প্রতি ইঞ্চিতে কোর্স থাকে হচ্ছে 70টা, তো তুমি 1 মিনিটে কতটুকু কাপড় বুনলা? 10। 10 ইঞ্চ না? হ্যাঁ জি স্যার। এখন আরেকজন কি করছে, এই সেম স্পিডে চালাচ্ছে, সেও ফিডার রাখছে হচ্ছে 70টা, আবার মেশিনকে চালাচ্ছে 10 আরপিএম এ, বাট সে কি করলো, প্রতি ইঞ্চিতে কোর্স বুনতেছে হচ্ছে 10টা, মানে কাপড় পাতলা করে দিছে আর কি। তখন তার প্রোডাকশন কত? 70 হুম, 70 70 ইঞ্চ না? তাহলে এটা আমাদের এই ওই উইভিং এর মতোই, তুমি যখন লেন্থে প্রোডাকশন হিসাব করতে যাবা, তখন কিন্তু শুধুমাত্র আমি মেশিনকে কত জোরে ঘোরাচ্ছি কিংবা কত বেশি সংখ্যক কোর্স প্রতি রেভলিউশনে ঘোরা মানে প্রডিউস করতেছে, মানে বেশি ফিডার ইউজ করে, সেটা ফ্যাক্টর যেমন, তার পাশাপাশি আরেকটা ফ্যাক্টরও আছে, সেটা হচ্ছে আমার প্রতি ইঞ্চিতে কি আছে, কতটা কোর্স আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে মেশিন আউটপুট হিসাব করতে গেলে এটা যেমন লিখতে হবে উপরে, ওই আগেরটার মতোই, উইভিং এর মতোই, এস ইন্টু এন উপরে লিখলাম, এটাকে ভাগ দিব আমি কি দিয়ে, ধরো সিপিআই দিয়ে ভাগ দিব বা সিপিসিএম দিয়ে ভাগ দিব, এই সিপিসিএম, সিপিসিএম মানে কি? কোর্স পার সেন্টিমিটার। কোর্স পার সেন্টিমিটার। তাহলে এবার বলো তো এটার এককটা কি আসছে, দেখি কে পারো। স্যার কোর্স পার ইঞ্চ পার সেন্টিমিটার।
না, উপরেরটার একক কি বলো, উপরের এককটা কি আছে? কোর্স পার ইঞ্চ। কোর্স পার মিনিট, এই যে লেখা আছে কোর্স এখানে। পার মিনিট ছিল স্যার। হ্যাঁ, কোর্স Course। পার মিনিট। আর নিচের এককটা কি আছে? স্যার ইন পার্সেন্টিমিটার। না, এই যে সিপিসিএম মানেই তো কোর্স পার সেন্টিমিটার, এই যে কোর্স পার সেন্টিমিটার, এই যে কোর্স পার সেন্টিমিটার। তো যদি এটা ভাগ হয়, এখানে যদি ভাগ হয় তাহলে এটা উল্টে যাবে না, এই নিচের এককটা। সেন্টিমিটার, স্যার সেন্টিমিটার পার মিনিট এই কোর্স কোর্স কি হবে? কাটা যাবে। কাটা যাবে। সেন্টিমিটার কোথায় যাবে? উপরে। আর মিনিট কোথায় থাকবে? নিচেই উপরে। থাকবে। তবে এটার এককটা কি পেলাম? সেন্টিমিটার পার মিনিট। সেন্টিমিটার পার পার মিটার, মিনিট। সেন্টিমিটার পার মিনিট। এখন আমি নর্মালি সেন্টিমিটার পার মিনিট আমরা হিসাব করি না, আমরা হিসাব করি হচ্ছে মিটারে অথবা গজে। তো তুমি এই সেন্টিমিটারকে কি গজ করতে পারবা? পারবা। ওই আমি এই জন্যই পারবো। বলতেছি যে তোমাদেরকে আমি ওই ডিরেক্ট একটা ফর্মুলা দিয়ে দিব না। তোমাদেরকে যদি কেউ মিটার বলে মিটারে নিতে পারবা, ইয়ার্স বললে ইয়ার্সে নিতে পারবা, বাট বেসিকটা বুঝতে হবে। এখন যদি তোমাকে ঘন্টায় কেউ কখনো বললো ঘন্টায় প্রোডাকশন, তাহলে পার মিনিটে হলে এত হলে তুমি ঘন্টায় হলে 60 দ্বারা গুণ দিবা। যদি তোমাকে বলে 8 ঘন্টার শিফটে গুণ করবা, যদি 1 মাসের প্রোডাকশন বের করতে বলে 1 মাসে নিয়ে যাবা, 24 ঘন্টায় বলে 24 ঘন্টায় নিয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা একক পাচ্ছি হচ্ছে এটা। তো এখানে কি কি বিষয় অ্যালাউ করতে হবে? এখানে এফিসিয়েন্সিটা শুধু অ্যালাউ করতে হবে, ঠিক আছে? এফিসিয়েন্সি কি হবে? মনে করো এন 100%। ই, এন ই, এটা হচ্ছে এফিসিয়েন্সি, বা এফিসিয়েন্সি আমি ই দ্বারা প্রকাশ করতে পারি, ই ডবল এফ দিলাম। তাহলে এফিসিয়েন্সি দ্বারা তোমার গুণ করতে হবে, কারণ তুমি ক্যালকুলেট করে রাখছো এটা যে আমার মেশিন ঘুরতেছে এই স্পিডে, এত আরপিএম এ ঘুরতেছে, সিস্টেম ডেনসিটি এত, মানে সরি নাম্বার অফ সিস্টেম এত, সিপিসিএমও ঠিক আছে। কিন্তু তোমার কি মেশিন সবসময় কি এই আরপিএম এ চলতে পারবে? এখানে না, কোনটা স্যার। কোনটা ভেরি করবে? এটা কিন্তু ভেরি করবে না। তোমার সিস্টেমে 24টা ফিডার বা 70টা ফিডার দিছো, তুমি 70টা ফিডার ঠিক থাকবে সাইডে, এই যে এখানে তো 70টা ফিডার দিয়ে রাখছো, 70টা ফিডার আছেই। তারপরে সিপিসিএম তো কাপড় একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট সিপিসিএম দিয়ে বুনতেছো, কাপড়ের টেনশনের জন্য এটা যাবে, এটা চেঞ্জ হবে, এন্ডটা কি চেঞ্জ হবে। রেভলিউশন পার মিনিট তুমি দিছো হচ্ছে কত? 10। 10। তো 10 রেভলিউশন ঠিক থাকতো যদি মেশিনটা স্টপ না হতো। কখনো মেশিন সুতা ছিঁড়বে অথবা কোনো একটা প্রবলেম হবে, মেশিন বন্ধ রাখতে হবে না? তো তখন কি প্রতি মিনিটে তুমি এরকম 10টা 10টা করে গুণ দিতে পারতেছো? পারতেছো না। এই জন্য এফিসিয়েন্সিটা কি হবে? কমে আসবে। সুতরাং তোমাকে এফিসিয়েন্সিটা এখানে এই জন্য অ্যাকচুয়ালি মেশিনের আউটপুট পেতে হলে এফিসিয়েন্সি কি করতে হবে? কনসিডার করতে হবে। যদি কোনো সুতা না ছিঁড়ে মেশিন যদি নন স্টপ 8 ঘন্টা চলে বা 1 মিনিট চলে, তখন আমি এই 100% এফিসিয়েন্সি পাবো, এটাতে কোনো সমস্যা নেই। বাট যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেশিন বন্ধ হবে, তখন কিন্তু এফিসিয়েন্সিটা হিট করবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় তোমাদেরকে সিঙ্গেল জাসি এবং ডাবল জাসি ফেব্রিক আমরা পড়েছিলাম, সেখানে তোমরা দেখছো যে ইন্টারলকের ক্ষেত্রে যখন ইন্টারলক বুনে, তখন দুইটা কোর্স, মানে দুইটা ফিডার মিলে বা দুইটা ইয়ার মিলে একটা কোর্স প্রডিউস করে। এটা খেয়াল করছো কিনা? ডাবল জার্সিতে স্যার। হ্যাঁ, ডাবল জাসি ইন্টারলকের সময় তোমাকে দেখাইছি যে একটা কোর্স তৈরি হচ্ছে, তার নিচে আরেকটা কোর্স তৈরি হচ্ছে, মানে দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স হয়। তো চারটা ইয়ার্ন মিলে, ভালো হইতো। চারটা ইয়ার্ন মিলে দুইটা কোর্স হয়। এটা দেখতেছো তো না, ইন্টারলক স্ট্রাকচারটা দেখতেছো? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা ইয়ার্ন, কিন্তু এই যে আমার এই কার্সও দেখতেছো নিশ্চয়ই এখানে, এই এই ইয়ার্নটা এই যে এখানে লুপ তৈরি করছে, মানে সিলিন্ডারে, তারপর সরি ডায়ালে, তারপর সিলিন্ডারে, তারপর আবার ডায়ালে, আবার সিলিন্ডারে, আবার ডায়ালে, আবার সিলিন্ডারে, এভাবে করে করে একটা অংশ শেষ করলো। তারপর আবার এই যে এই ইয়ার্নটা, এই ইয়ার্নটা এই যে সিলিন্ডারে লুপ তৈরি করলো, আবার ডায়ালে, আবার সিলিন্ডারে, আবার ডায়ালে, এভাবে করে। তো এটা একটা কোর্স, কিন্তু এখানে কিন্তু দুইটা কোর্স না, কারণ ডাবল জার্সি তোমরা জানো সিলিন্ডার এবং ডায়াল মিলে কিন্তু একটা কোর্স তৈরি করে, কারণ ডাবল জার্সি। তো এখন এখানে কয়টা কোর্স আছে? কোর্স ওয়েলস তো অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8টা ওয়েলস। ওয়েলস আমরা বলতেছি না, কোর্স কয়টা এখানে? একটাই কোর্স কিন্তু, একটা। কারণ এগুলো হচ্ছে সিলিন্ডার নিডেল আর এটা হচ্ছে ডায়াল নিডেল, আর নিচেটা হচ্ছে সিলিন্ডার নিডেল। তো ডায়াল এবং সিলিন্ডার তো থাকবেই, কারণ দুই সেট নিডেল না, ডায়াল থাকবে উপরে আর সিলিন্ডার থাকবে, দুই সেট তো থাকবেই। তো দুই সেট মিলে তো একটা কোর্স প্রডিউস হবে, দুইটা কোর্স তো প্রডিউস হবে না, তাই না? তো এটা হচ্ছে কয়টা কোর্স? একটা কোর্স। এই একটা কোর্স প্রডিউস হওয়ার জন্য আমার ইয়ার্ন কয়টা লাগছে, যে ফিডার কয়টা লাগছে?
দুইটা। দুইটা। তাহলে নরমালি সিঙ্গেল জার্সির ক্ষেত্রে একটা ফিডার যখন মেশিনে ফিড হবে সেই ফিডারটা একটা কোর্স প্রডিউস করবে। সিম্পল, ওই যে আগে দেখছো না একটা ফিডার একটা কোর্স প্রডিউস করে, এরকম তো আছে উপরে। এই যে এটা এখানে এই যে এই সুতাটা গেল না, এই সুতাটা তো কি করছে আর কারোর সাথে কিছু করছে, একটা কোর্স প্রডিউস করলো। তারপর দ্বিতীয় যে সুতাটা সাদাটা, এটা যখন গেছে এটা শুধু সাদাটাই প্রডিউস করছে না, তাহলে একটা ফিডার বা একটা ইয়ার্ন একটা কোর্স প্রডিউস করে। কিন্তু আমার এই ইন্টারলক স্ট্রাকচারের সময় কি হয়, এই একটা ইয়ার্ন দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স প্রডিউস হয়। আমার দুইটা ফিডার লাগে কি করতে, একটা কোর্স একটা লুপ একটা কোর্স। প্রডিউস করার জন্য। তো তাহলে এবার এখানে একটু খেয়াল করো, তুমি যে এখানে বললা এই এস এর মানে কি, তোমরাই বলবা এখন কি চেঞ্জ করতে হবে, দুই দ্বারা কোথায় গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, এটা তোমরাই বলবা। এস হচ্ছে কি, নাম্বার অফ সিস্টেম সিস্টেম, এন কি, আরপিএম। আরপিএম। গুণ করে আমি কি পাইছি, নাম্বার অফ ফিডার, স্পিড ফ্যাক্টর। নাম্বার অফ ফিডার, তাই তো। এস এবং এন এর গুণফলের মানটা কি, স্যার পারফরম্যান্স নাম্বার, হ্যাঁ স্পিড মানে ফ্যাক্টর। কোর্সেস পার মিনিট, আমি বলে নিছি কোর্সেস পার মিনিট বা সিস্টেমস পার মিনিট, অর্থাৎ এক মিনিটে এরকম কয়টা ইয়ার্ন ফিড হবে, তাই না। জি স্যার। কয়টা ইনফিড, আর তো সিপিসিএম মানে কোর্স পার সেন্টিমিটার তুমি ভাগ করলা, সেটা হচ্ছে তুমি পেয়ে গেলে সেন্টিমিটার পার মিনিট। কিন্তু যদি তোমার দুইটা ইয়ার্ন মিলে একটা একটা কোর্স course। প্রডিউস হয়, এই কোর্স যদি সংখ্যা কমে আসে, দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স প্রডিউস হয়, তো তোমাকে কি দুই দ্বারা গুণ করতে হবে না ভাগ করতে হবে, স্যার ভাগ করতে হবে স্যার। এটা সবাই বুঝতে পারছো। তাই বুঝতে পারছি। আরেকবার। আচ্ছা আমি লিখে নেই তারপর আবার বলতেছি। তাহলে আমি এখানে ভাগ দিতে হবে কি দিয়ে, নাম্বার অফ কোর্স ফিডার ফিডার। পার কোর্স। তো এটা হচ্ছে 2, এটা কোন স্ট্রাকচারের ক্ষেত্রে, শুধুমাত্র ইন্টারলক স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার অফ ফিডার পার কোর্স হচ্ছে 2, আর অন্যান্য প্রায় সব স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এটা 1, মানে একটা ফিডার দিয়ে প্রতি কোর্সে একটাই ফিডার থাকে। আচ্ছা, তো কেন দুই দ্বারা ভাগ করলাম এটা যদি বুঝতে না পারো তাহলে একটু খেয়াল করো, আমার এটার একক আসছে কি সেন্টিমিটার পার মিনিট। তো তুমি কি করলা, এই যে 700টা কি দিলা, সংখ্যা দিয়ে বুঝো তাহলে বুঝতে সহজ হবে। 700টা কি হলো, কোর্স প্রতি মিনিটে প্রডিউস হচ্ছে, তো আমি 700টা কোর্স মানে 700টা ইয়ার্ন গেছে। কিন্তু যখন সিপিসিএম হয়েছে, তুমি যখন কোর্স পার সেন্টিমিটার গুনছো, তখন গুনছো হচ্ছে কি দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স, দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স। তো তাহলে প্রতি সেন্টিমিটারে, আমার প্রতি সেন্টিমিটারে কোর্স তুমি পাবা কয়টা, প্রতি সেন্টিমিটারে আমি 70টা পাইলাম সাপোজ, তো 70 দিয়ে ভাগ করলা, 70 দিয়ে ভাগ করলে তুমি পাইলে হচ্ছে 700কে 70 দিয়ে ভাগ করলা, 10 ইঞ্চ কাপড় বুনা হলো। তো আসলে কি 10 ইঞ্চ কাপড় বুনা হবে এখানে, না, কারণ এখানে যে কোর্স আছে এই কোর্সের মধ্যে দুইটা করে ইয়ার্ন ঢুকে গেছে। তো 70টা কোর্স যদি প্রতি সেন্টিমিটারে থাকে তাহলে ইয়ার্ন কটা নিবে, 140টা ইয়ার্ন নিবে। কিন্তু ধরো কোর্স পার সেন্টিমিটার যদি হয় 70, তার মানে ফিডার নিবে কয়টা, 140টা, তার মানে 140টা ফিডার নিবে। তাহলে দুই দ্বারা গুণ করতে হবে না, এখানে এই সিপিসিএম কে তুমি দুই দ্বারা গুণ করতে হবে না। জি স্যার। হ্যাঁ, যেহেতু উপরেটা হচ্ছে ইয়ার্ন, নাম্বার অফ ইয়ার্ন, নিচেরটা তো নাম্বার অফ ইয়ার্নে নিয়ে আসতে হবে, নিচেরটাকে নাম্বার অফ ইয়ার্নে তুমি কিভাবে নিয়ে আসবে, এটা হচ্ছে কোর্স পার সেন্টিমিটার, প্রতি ইঞ্চিতে 70টা কোর্স সেন্টিমিটার কোর্স আছে। তো প্রত্যেকটা কোর্স কিন্তু তোমার দুইটা করে ইয়ার্ন নিয়ে গঠিত, তো তখন তুমি দুই দ্বারা গুণ করে দিলা, তার মানে কি ইয়ার্ন পার সেন্টিমিটার পেয়ে গেলা, মানে কোর্স পার সেন্টিমিটার আর কি, ইয়ার্ন পার সেন্টিমিটার। তো উপরে নাম্বার অফ ইয়ার্ন আছে মনে করো 700, আর এটাকে ভাগ দিলে হচ্ছে তুমি 140 দিয়ে, তখন তুমি পেয়ে যাবা যে 3.5 ইঞ্চ কি হবে, কাপড় আসলে প্রডিউস হবে। তো সুতরাং ইন্টারলক স্ট্রাকচারের ক্ষেত্রে শুধু মনে রাখবা, ডাবল জার্সির ক্ষেত্রে যদি ইন্টারলক স্ট্রাকচার হয় তখন আমাদেরকে এই কাজটা করতে হয়, কি করতে হয়, এই দুই দ্বারা ভাগ করে দিতে হয়, নিচে দুই দ্বারা ভাগ করে দিতে, কারণ ইন্টারলক স্ট্রাকচারে আমার দুইটা ইয়ার্ন মিলে একটা কোর্স হয়। আর অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে যেমন প্লেন, তারপরে রিব, পার্ল, ওখানে কিন্তু এই সমস্যাটা নাই। রিব যদিও ডাবল জার্সি, তারপরেও কিন্তু রিবের স্ট্রাকচার তো তোমরা দেখছো আগে, আমি দেখাচ্ছি আবারও। এই রিবের স্ট্রাকচার খেয়াল করো। স্যার তাহলে ওই যে মানে ইন্টারলক মানে এই গঠনে যে রিব দেখো, দুইটা এটা কোর্স রিব, মিলে। রিবের মধ্যে এটাতে কি কোনো সমস্যা আছে,
এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা এটাতে? রিবের মধ্যে আছে এই সমস্যা? নাই, কারণ এটা একটা ইয়ার্ন। এটা এই যে ডায়ালে লুপ তৈরি করছে, সিলিন্ডারে লুপ তৈরি করছে, ডায়ালে করছে, সিলিন্ডারে করছে, করে চলে গেছে। তো এই ইয়ার্নটা একটা কোর্স তৈরি করে ফেলছে না? ডায়াল সিলিন্ডার মিলিয়ে করছে, অসুবিধা নাই, একটা কোর্স তৈরি করলো। এটা কি করছে? একই একটা ইয়ার্ন একটা কোর্স তৈরি করছে, তারপরে এই যে থার্ড ইয়ার্নটা আর একটা কোর্স তৈরি করছে। তার মানে রিবের মধ্যে, রিব যদিও কি ডাবল রাশি স্ট্রাকচার, তারপরও জি স্যার। হ্যাঁ, তাহলে 8 নম্বর পর্যন্ত এক্সপ্লেন করা ছিল। 8 নম্বর হচ্ছে মেশিন আউটপুট। হ্যাঁ, মেশিন আউটপুটের এককটা হচ্ছে এখানে সেন্টিমিটার পার মিনিট। এখন এটাকে তো চাইলে তুমি তোমার ইচ্ছা মতো এককে কনভার্ট করে নিতে পারবা। এই সেন্টিমিটারটাকে কনভার্ট করে আমরা চাইলে আসলে মিটারে নিতে পারি, আর মিনিটটাকে আমি চাইলে আওয়ারে নিতে পারবো। সেকেন্ড। ঠিক আছে, তো আমার এই সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর যদি মিটারটাকে আমি আওয়ার করতে চাই তাহলে আমার 60 দ্বারা গুণ করতে হবে। তখন এটা কিন্তু আর সেন্টিমিটার পার মিনিট হবে না, হবে হচ্ছে মিটার পার আওয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্মুলা। hour। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমরা মেশিনের আউটপুট হিসাব করতে পারবো, এক্স্যাক্টলি কত সেন্টিমিটার কাপড় বোনা হচ্ছে প্রতি মিনিটে। ঠিক আছে, এটা হচ্ছে মেশিনের প্রোডাকশনের সাথে সংশ্লিষ্ট, এক্স্যাক্টলি প্রোডাকশন। যেমন আগেরটা কিন্তু প্রোডাকশন বোঝাতো না, যেমন এই যে নিটিং স্পিড, 6 নম্বরে দেখো নিটিং স্পিড কিন্তু আমাদেরকে প্রোডাকশন বলে দিচ্ছে না, নিটিং মেশিনের স্পিড বলতেছে মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড স্পিডে মেশিন ঘুরছে। এটা এটার সাথে প্রোডাকশনের সম্পর্ক নাই। কিন্তু এখানে যে ফর্মুলাগুলো বলতেছি 7 থেকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমাদের ম্যাথ করতে লাগবে। তার মধ্যে পারফরমেন্স নাম্বারের কথা বললাম, বা স্পিড ফ্যাক্টর, হচ্ছে এস এবং এন এর গুণফল। এন হচ্ছে আরপিএম, আর এস কি নাম্বার অফ ফিডার অথবা নাম্বার অফ সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে এস। এস এর সাথে এন গুণ করলে আমরা পাই কতটা কোর্স প্রতি মিনিটে প্রডিউস করে। কারণ 1 মিনিটে কয়টা কোর্স প্রডিউস করতেছে, এটা কিন্তু একটা প্রোডাকশনের সাথে সম্পর্কিত বিষয়। আর এখানে তো আমরা মেশিন আউটপুটে সরাসরি প্রোডাকশনে হিসাব করলাম, অর্থাৎ প্রতি মিনিটে কত সেন্টিমিটার কাপড় নিটিং হচ্ছে। এবার আসো নাম্বার 9। এটার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। তোমাকে যদি ফেব্রিক উইথ হিসাব করতে হয় তখন কি করব আমরা? তো ফেব্রিক উইথ কিভাবে পাবা তুমি? এখন মেশিনের যে সার্কামফারেন্স, এটাই কি কাপড়ের উইথ হবে? এই যে একটা মেশিন, এটা দেখতেছো, এই মেশিনের যে পরিধি, এটাই কি কাপড়ের উইথ? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নাম্বার অফ নিডল। এই যে দেখতেছো এখানে পাই ডিজি, মনে করো এখানে নিডল আছে হচ্ছে 2000টা। তো 2000টা নিডল মেশিনের চারদিকে আছে, তাহলে কাপড়টা তো এই চারদিকেই বোনা হবে। তো নিডলের সংখ্যা কিন্তু কাপড়ের উইথের সাথে সম্পর্কিত না, কারণ কাপড় এই নিডলের সংখ্যা থেকে বেশি কম হতে পারে। তো সেই ক্ষেত্রে এই উইথের জন্য আমার অবশ্যই নিডলের সংখ্যাটা লাগবে। মনে করো এইটাকে তুমি ওপেন করে দাও, এটা একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটাকে ওপেন করে দিলা, খুলে দিলা। তো যদি সিলিন্ডারটা ওপেন করে দাও, তখন এই সিলিন্ডারটা তো তখন সার্কামফারেন্স যদি তুমি পরিধিটা নাও 2πr, তখন এটা কি হয়ে যাবে? একটা ফ্ল্যাট হয়ে যাবে, মানে উইথটা বোঝাবে। তো এখন উইথটা কিভাবে বুঝবো আমি? মনে করো এখানে অনেকগুলো নিডল আছে, আমি দেখাচ্ছি। ধরো এখানে এরকম অনেকগুলো নিডল আছে, 1টা 2টা 3টা 4টা। তো এখন এই নিডলগুলা কতটুকু জায়গা দখল করছে, এটা তুমি কিভাবে বুঝবা বলো তো একজন দেখি? এই যে আমি রেখাগুলো টানলাম, এই রেখাগুলা এইখান থেকে এই পর্যন্ত কতটুকু জায়গা দখল করে নিছে, এটা তুমি কিভাবে বুঝবা? মেজার করা ছাড়া তোমাকে এখানে কোনো ফর্মুলা দিয়ে এখানে বোঝা যাবে যে এখানে এই পর্যন্ত, আমার এই পর্যন্ত কতটুকু, এখানে কত ইঞ্চ? তাহলে আমার দেখতে হবে 1 ইঞ্চিতে এরকম দাগ কি কয়টা আছে, তাই না? কথা বুঝতেছো? যদি 1 ইঞ্চির মধ্যে এরকম দাগ যদি 3টা থাকে, তাহলে এখানে কত ইঞ্চ আছে মোট? 4 ইঞ্চ। যেহেতু এখানে মোট কয়টা দাগ আছে? 12টা দাগ আছে। তো তার মানে তোমার এই যে উইথটা, এখান থেকে এই পর্যন্ত উইথটা হিসাব করার জন্য তোমার কি লাগতেছে? প্রতি ইঞ্চিতে এইরকম জিনিস বা এরকম নিডেল আসলে কয়টা আছে,
তো আমার কাপড়ের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? প্রতি ইঞ্চিতে এই যে লম্বা লম্বা যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি? ওয়েলস বলি না? তো প্রতি ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে এটা যদি তুমি জানতে পারো, যেমন এখানে আমি দেখাচ্ছি, মনে করো এইখান থেকে এই পর্যন্ত কয়টা ওয়েলস? 3টা। তো মনে করো 3টা ওয়েলস মিলে 1 ইঞ্চ হয়। তো আমার যদি বুঝতেই পারছো, যদি আমার 12টা ওয়েলস থাকে তাহলে কত ইঞ্চ হবে বুঝতে পারতেছি না আমি? তাহলে উইথ হিসাব করা ফর্মুলাটা কি হবে? টোটাল নাম্বার অফ এই লাইন কয়টা আছে? আমার 12টা আছে। প্রতি ইঞ্চিতে এরকম লাইন কয়টা আছে এটা যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কি পাবো? কথা বলতেছো না কেন? বুঝতেছো না? স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, বুঝি নাই। স্যার আরেকবার একটু। বলতেছি এখানে দাগ আছে কয়টা? 12টা। এই 12টা দাগ মিলে এখান থেকে এ পর্যন্ত উইথ 12টা। বলতে পারবা কত হবে উইথ? ততক্ষণ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো যে 1 ইঞ্চিতে বা 1 সেন্টিমিটারে কয়টা দাগ আছে। তো আমি ধরে নিলাম, বলে দিচ্ছি যে 1 ইঞ্চিতে আমার 3টা দাগ আছে। এরকম 3টা দাগ মিলে কত ইঞ্চ হয়? 1 ইঞ্চ হয়। 1 ইঞ্চ। তো এখন এখানে যদি 12টা দাগ থাকে তাহলে মোট এখান থেকে এ পর্যন্ত কত ইঞ্চ উইথটা? এই যে টোটাল উইথটা এটা কতটুকু? 4 ইঞ্চি। কিভাবে বুঝলাম? হিসাব করলাম কিভাবে? 4 3টে 6 9 হ্যাঁ, 12টা দাগ আছে তো স্যার 4 1 বুঝলাম ইঞ্চিতে কি? 3টা, শুধু 12টা থেকে 4 ইঞ্চি। তো বুঝলাম কেমনে? 12টা হিসাব করলাম কিভাবে? মানে 4 ইঞ্চ যে এটা এখান থেকে এই পর্যন্ত যে 4 ইঞ্চ এটা বুঝলাম কিভাবে? 1 ইঞ্চিতে 3টা আছে স্যার, তাহলে 12টা। না, ফর্মুলাটা বের করলাম কিভাবে? কাকে কি দিয়ে ভাগ করলাম? টোটাল নাম্বার অফ লাইনকে আমি ভাগ মোট করে দিয়ে, 1 ইঞ্চিতে সংখ্যা। হ্যাঁ, একই সাথে তখন তোমার ইঞ্চিতে ওয়েটটা বের হয়ে গেছে, তাই না? তো এখানেও আমরা কাপড়ের ক্ষেত্রেও তাই করব। উপরে বসাবো হচ্ছে নাম্বার অফ নিডেল। নাম্বার অফ নিডেল মানে কি? নাম্বার অফ ওয়েলস। একটা মেশিনে যতটা নিডেল থাকে ততটা ওয়েলস তৈরি হয় কিনা? জি যদি স্যার। স্কেম না থাকে। আচ্ছা, তো নাম্বার অফ ওয়েলস বা নাম্বার অফ নিডেল হিসাব করার সূত্র কি? উপরে আছে এই যে নাম্বার অফ নিডেল, প্রথম সূত্রটাই কি? পাই ডি জি। তাহলে আমরা যদি পাই ডি করি মানে পরিধি বের করি তাহলে কি পাবো? এই যে পরিধি উপরে হিসাব করলাম, এই উপরেরটা কি বোঝাচ্ছে? আমি যে মেশিনটাতে কাজ করতেছি সেই মেশিনে মোট কতটা করে দিই। নিডেল আছে, পরিধি না। এখানে পাই ডি হচ্ছে পরিধি, বাট এটাকে গ্যাস দ্বারা গুণ করেছি। গ্যাস মানে হচ্ছে নিডেল, নাম্বার অফ নিডেল পার ইঞ্চ। তো তার মানে এখন আসছে ডায়ামিটার যদি ইঞ্চে হয়, তার মানে এখন আসছে হচ্ছে পাই ডি জি, মানে ফেব্রিকের যে মেশিনে প্রডিউস হচ্ছে ফেব্রিকটা সেই মেশিনের নিডেল সংখ্যা। এখানে এতটা নিডেল আছে। তো আমরা আরেকটা টার্ম জানি, সেটা হচ্ছে ডব্লিউপিআই। ডব্লিউপিআই মানে কি? ওয়েলস পার ইঞ্চ। ইঞ্চ। আর ডব্লিউপিসিএম ওয়েলস পার পার সেন্টিমিটার। সেন্টিমিটার। তো এখন এখানে এটার এককটা কি আসছে? উপরে কিন্তু ওয়েলস, উপরে নাম্বার অফ নিডেল মানে কি? নাম্বার অফ ওয়েলস। এক একটা নিডেল এক একটা ওয়েলস তৈরি করে না কাপড়ে? ওয়েলস। এই যে এক একটা নিডেলে তো এক একটা ওয়েলস এর জন্য দায়ী। এই লম্বা লম্বা গুলো ওয়েলস বলি না আমরা? তো এখানে নাম্বার অফ ওয়েলস আছে পুরো মেশিনের মধ্যে। আমার যত বড় মেশিনই হোক না কেন, পুরো মেশিনের মধ্যে ওয়েলস আছে হচ্ছে এতটা। এখন প্রতি ইঞ্চিতে তোমার প্রতি সেন্টিমিটারে কয়টা ওয়েলস আছে এটা নিচে ভাগ দিলাম আমি। তাহলে আমার এই যে ওয়েলস পার সেন্টিমিটার হচ্ছে নিচে, আর উপরে শুধু ওয়েলস। তাহলে ওয়েলস আর ওয়েলস কাটা গেল না? তাহলে নিচের সেন্টিমিটারটা কোথায় গেল? সেন্টিমিটার। উপরে চলে গেল, তাই না? তাহলে আমি এককটা কি পেলাম এখন? সেন্টিমিটার। তার মানে আমার কাপড়ের উইথ যদি আমি হিসাব করতে চাই, একটা মেশিনে যে কাপড় বোনা হবে তার উইথটা হবে এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ পাই ডি জি মানে নাম্বার অফ নিডেল অথবা নাম্বার অফ ওয়েলস। এটাকে ভাগ দিতে হবে প্রতি সেন্টিমিটারে কয়টা ওয়েলস আছে, তখন আমি সেন্টিমিটারে কি পাবো? কাপড়ের উইথটা পাবো। আবার যদি আমি ডব্লিউপিআই দিয়ে ভাগ করতাম, ডব্লিউপিআই মানে হচ্ছে ওয়েলস পার ইঞ্চ,
তখন আমি ইঞ্চ। এককটা পেতাম হচ্ছে ইঞ্চ। ইঞ্চ, ঠিক আছে। আর আমি যদি এককটা মিটারে পেতে চাই তখন আমাকে কি করতে হবে? এখন এককটা কি আছে? সেন্টিমিটার, তাই তো? স্যার সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে, তো আমি 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? মিটারে পাবো। মিটার। এককটা হয়ে গেল মিটার। এই হচ্ছে বিষয়। তাহলে তোমরা ফর্মুলাগুলো কিন্তু কঠিন না, তোমরা অনেক সময় ফর্মুলা মুখস্থ করতে চাইবা, এটা করার দরকার নাই। ফর্মুলা মুখস্থ না করে বোঝার চেষ্টা করো এটা কি মিটার হচ্ছে নাকি সেন্টিমিটার হচ্ছে, তোমার ফর্মুলার সিস্টেমে বলে দিবে যে এখানে কি হবে, মিটার হবে না সেন্টিমিটার হবে। আচ্ছা, এটা গেল। তারপর লাস্ট 10 নম্বর আরেকটা দেখো, এটাও প্রোডাকশনের সাথে সম্পর্কিত। আমরা যদি প্রোডাকশন কেজিতে বের করতে চাই, একটু আগে প্রোডাকশন কিভাবে হিসাব করলাম, এই যে এখানে মেশিন আউটপুটের প্রোডাকশনটা কি ছিল বলো তো? সেন্টিমিটার, বা তাহলে তুমি মিটার হিসাব করতে পারতা, কিলোমিটার হিসাব করতে পারতা, তাই না? কিন্তু একটা বিষয় মনে রাখবা যে উইভিং এর প্রোডাকশন আমরা লেন্থে হিসাব করি, বাট নিটিং এর প্রোডাকশন কিন্তু আমরা লেন্থে হিসাব করি না, ঠিক আছে? উইভিং এর প্রোডাকশন হিসাব করবা লেন্থে, যেমন বাজারে গিয়ে আমরা গজ কিনি, 1 গজ কাপড় 2 গজ কাপড়, কিন্তু নিটিং যখন হয় 1 কেজি 2 কেজি 1 পাউন্ড 2 পাউন্ড এভাবে করে হিসাব হয় এবং ট্রেড হয়। এবং বাজারে যখন এই যে একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরিতে মনে করো অর্ডার দেওয়া হয় যে ডাইং করার জন্য, তখন কত কেজি মানে পার কেজি নিটিং এর জন্য ডাইং চার্জ কত নিবে এটা বলা হয়, ঠিক আছে? এইভাবে করে কথা বলা হয়। তো নিটিং এর ক্ষেত্রে তোমার প্রোডাকশনটা আসবে হচ্ছে মূলত আমরা চাইবো কিসে? ওয়েটে, মানে আমি কত কেজি কাপড়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা জিএসএম একটা ফর্মুলা জানো না? জিএসএম মানে কি বলো তো? আমি একটু সাইডে লিখি, জিএসএম মানে কি? আমাদের এখনো পড়ানো হয় নাই। কি পড়ানো হয় নাই? একটা মিটার স্কোয়ারের নির্দিষ্ট মিটার স্কোয়ারের মধ্যে এটার ওজন কত, এটা হচ্ছে আহ, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটার ওজন কত, এটাই হচ্ছে জিএসএম। হ্যাঁ, এটা হচ্ছে এরিয়াল ডেনসিটির একটা একক। তো এখন জিএসএম থেকে তুমি কি পাচ্ছ? উপরে গ্রাম, নিচে কি? এরিয়া। এরিয়াটা মিটার, মিটার স্কোয়ার মিটারে, আর ওয়েটটা হচ্ছে কিসে? গ্রামে। তো তুমি যদি গ্রামটাকে রেখে দাও এই পাশে, তাহলে স্কোয়ার মিটারের সাথে জিএসএম গুণ করলে কি পাবা? গ্রাম পাবা না, ওয়েট পাবা না? ওয়েট কিভাবে পাবা? ওয়েট পেতে হলে তোমাকে জিএসএম এর সাথে কাকে গুণ করতে হবে? এরিয়াকে। মিটার স্কয়ারে গুণ করতে হবে। এরিয়াকে হ্যাঁ। গুণ করতে হবে। এরিয়ার সাথে তুমি জিএসএম গুণ করলে কি পাবা? ওয়েট পাবা, তাই না? ওজন। ওয়েটটা পাবো। আর এরিয়ার মধ্যে আবার কি কি আছে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ স্যার। প্রস্থ আছে। তো কাপড়ের দৈর্ঘ্য প্রস্থ কি আমরা হিসাব করেছি নাকি করি নাই? দৈর্ঘ্য এই নয়ে কি হিসাব করছি? নয়ে ফ্যাব্রিক মিটার। ফেব্রিক উইথ, ঠিক আছে? আর আটে কি হিসাব করছি? আটে মেশিন আউট। ফেব্রিক লেন্থ। মেশিন আউটপুটটা সেন্টিমিটারে দেখছি বা মিটারে দেখছি, তাই না? আরে সেন্টিমিটারকে মিটার করতে পারবো না, এটাকে পারবো কিনা? জি স্যার। তো মিটার পার মিনিট হতে পারে, ঘন্টা হতে পারে। তো আমার প্রোডাকশনটা কি আর 1 সেকেন্ডের প্রোডাকশন? তো একটা নির্দিষ্ট সময়ের, 1 ঘন্টার প্রোডাকশন অথবা আধা ঘন্টার প্রোডাকশন, 1 মিনিটের প্রোডাকশন, এভাবে না? তো তার মানে এখানে আসবে মেশিন আউটপুট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে রানিং লেন্থ। এটার সাথে আমাকে গুণ করতে হবে কি? আমি লেন্থ পেলাম, কিন্তু ফ্যাব্রিক এর সাথে ওয়েট গুণ করতে হবে, তাই না? সরি, উইথ। তো উইথ কত? মেশিন উইথ হিসাব করে কিভাবে? আমি মেশিন উইথ লিখে দিচ্ছি, মনে করো, সমস্যা নাই। ফেব্রিক উইথ এর সাথে গুণ করতে হবে কাকে? জিএসএম কে। জিএসএম কে। জিএসএম কে। এখন তোমরা বলো এটার একক কি আসছে? স্যার গ্রামে স্যার। গ্রামে আসছে না? এটা কি সবাই বুঝতে জি, পারছো? স্যার। বুঝতে পারছি। গ্রামে কি কখন আসবে? আমি যদি এই এককটা সেন্টিমিটার রাখি, যে মেশিন আউটপুট যখন সেন্টিমিটার পার মিনিট, আমি যদি মেশিন আউটপুটটা সেন্টিমিটার পার মিনিট বসাই দেই, তাহলে কি গ্রামে আসবে? স্যার আসবে না। কখন গ্রামে আসবে? মিটারে রাখতে হবে।
গ্রামে তখনই আসবে যখন আমি লেন্থটাকে এবং উইডথটাকে কিসে রাখবো, মিটারে রাখি। মিটারে রাখবো। তো তার মানে আমার মেশিন আউটপুটে যদি মিটারে হয়, আমি ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, মনে করো মিটার। এটা যদি মিটার হয়, আর এই আমার ফেব্রিক উইথ যেটা আছে, এই ফেব্রিক উইথটাও যদি মিটার হয়, তখন আমার এটা কি এককটা এখন কি আসছে, গ্রামে আসছে। গ্রাম থেকে আমি কেজি করবো কি, আমার প্রোডাকশন তো বেশিরভাগ সময় কেজিতে হিসাব করতে হবে। তুমি গ্রামেও করতে পারো, পরে কেজিতে কনভার্ট করে নিলা, বাট কেজিতে করতে চাইলে আমাকে কি করতে হবে, গ্রাম থেকে কেজি করি আমরা কিভাবে 1000 দ্বারা স্যার ভাগ করতে হবে। ভাগ করতে হবে। তাহলে আমি এখানে 1000 দিয়ে ভাগ করছি, পুরোটা উপরে আছে কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, নিচে হচ্ছে 1000। এই 1000। তো এখন এটা একক কি তাহলে এবার, স্যার কেজি কেজি স্যার। হবে স্যার। কেজি স্যার। কেজি, কেজি পার স্যার। কি, স্যার শুধু কেজি স্যার। স্যার কেজি পার আওয়ার হবে আর কি। কেন আওয়ার হবে কেন, স্যার পার মিনিট হবে। মিনিট হবে। মিনিট স্যার। মিনিট কেন হবে, স্যার মেশিন আমাদের আউটপুটে পার পার মিনিট রাখছি তো গ্রাম পার মিনিট রাখছি স্যার, গ্রাম 1 মিনিটে কত হবে এটাই বের হবে না? এটা নির্ভর করবে আমার মেশিন আউটপুটের এককটা কি তার উপর, কথা বুঝতেছো কিনা। স্যার মেশিন আমার মেশিন আউটপুটের এককটা জি কি, স্যার মেশিন মেশিন আউটপুটের মিনিট, এককটা যদি per minute। পার ডে হয়, তাহলে তো আমার এখানে প্রোডাকশনও পার ডে। মেশিন আউটপুট যদি আমার পার মিনিট হয়, তাহলে এটা একক কি পার মিনিট। তাহলে আমি মেশিন আউটপুটের এককটাকে এখানে স্পেসিফাই করে দিচ্ছি, ধরো মেশিন আউটপুটের এককটা হচ্ছে মিটার পার আওয়ার। এখন কি হবে, কেজি আমার এই পার এককটা আওয়ার। কি কেজি পার আওয়ার। তার মানে 1 কেজি আওয়ার কত কেজি প্রোডাকশন দিচ্ছে প্রতি ঘন্টায়। ঘন্টায়। এটা হচ্ছে প্রোডাকশন হিসাব করার ফর্মুলা। তাহলে এই তিনটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আমরা যে 15-20টা ম্যাথ করব, আমি এখানে একটু সময় বেশি নিব, যাতে করে তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে শিখতে পারো, যাতে করে ভবিষ্যতে এই চ্যাপ্টারটা শেষ করার পরে যাতে ফর্মুলাগুলো না মনে রাখতে হয়। আমারও কিন্তু কোনো ফর্মুলা মনে নাই, তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এই কথাটা। সো ফর্মুলা মনে রাখার সুযোগ নাই, তুমি বেসিক বুঝে যাবে, যেটাই তোমাকে ক্যালকুলেট করতে বলে তোমার মাথায় সেট থাকবে, তুমি করে ফেলতে পারবা, এটা যে কোনো সময় পারবা। তো সেক্ষেত্রে আমাদের এই তিনটা বিষয়ে মাথায় রাখতে হবে। আমি মেশিন আউটপুট অর্থাৎ আমার মেশিনের যে প্রোডাকশনটা সেটা আমি লেন্থে হিসাব করতে চাচ্ছি, তাহলে আমরা এই ফর্মুলাতে যাব, মানে টোটাল নাম্বার অফ কোর্স সেটাকে সিপিসিএম দিয়ে ভাগ করব, এভাবে করে পাবো। ফেব্রিক উইথের ক্ষেত্রে আমাকে নাম্বার অফ নিডেল নিতে হবে, নিডেলটাকে প্রতি ইঞ্চিতে কটা নিডেল আছে সেটা দিয়ে ভাগ করলে আমি ইঞ্চিতে বা মিটারে সেন্টিমিটারে আমি ফেব্রিকের উইথ পেয়ে যাব। আর এখানে হচ্ছে প্রোডাকশন হিসাব করার জন্য তাহলে আমার জিএসএম এর যে ফর্মুলাটা আমরা জানতাম, আমরা আগে থেকেই জানতাম জিএসএম সমান কি গ্রাম গ্রাম পার গ্রাম মিটার গ্রাম পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। গ্রাম পার স্কয়ার মিটার, এই তো। এই তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এখানে প্রোডাকশনটা কেজিতে হিসাব করতে পারবো। এই এবার ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো চলে গেল, এবার কিছু সাবসিডিয়ারি 2টা ফর্মুলা দিব, যেটা তোমরা নিজেরাই বলবা, আমি বলবো না, তোমরাই বলবা যে এটা কি হবে। দিছি এগুলা কেন দিছি, জাস্ট মনে করে দেওয়ার জন্য যে বিষয়গুলো তোমরা মনে আছে কিনা। এই এখনো যেগুলো দিব এগুলো হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমরা এবার কি বুঝছো সেটা থেকেই ফর্মুলাগুলো তোমরা বলে দিতে পারবা। আচ্ছা আমি আসি, মনে করো আমি 11 নাম্বার দিচ্ছি, তোমরা একটু বলো আমাকে যে একটা কাপড়ের মধ্যে কয়টা লুপ হবে আমরা কিভাবে হিসাব করব, নাম্বার অফ লুপস। দেখছো না নিটেড স্ট্রাকচার, তো আগেও দেখাইছি, এই যে লুপ লুপ লুপ, নিচে আবার লুপ লুপ লুপ। তো এখন নাম্বার অফ কোর্স একটা স্কোয়ার এরিয়া, মনে করো আমি একটা স্কোয়ার এরিয়া নিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্য মনে করো একটা স্কোয়ার নিচ্ছি, এটুক জায়গা, হ্যাঁ এখানের মধ্যে কয়টা লুপ আছে কে বলতে পারবা, কিভাবে বুঝবো আমি। মনে করো এটা একটা লুপ, কোর্সেস কতটা? এটা একটা লুপ, এরকম অনেকগুলো লুপ থাকে না,
আমি গোল করে দেখাচ্ছি আর কি, জাস্ট অনেকগুলো লুপ থাকে তো। জি জি স্যার। স্যার। তো এখন এই কয়টা এখানে এই 1 মিনিটে বা একটা নির্দিষ্ট সময়ে কয়টা লুপ প্রডিউস হবে এটা আমি কিভাবে বুঝবো? স্যার কোর্সেস কয়টা আছে ওটার উপর? স্যার স্টিচ ডেনসিটি আর নেটিং স্পিডের উপর রিলেশনে। হ্যাঁ, নিটিং স্পিড তো অবশ্যই লাগবে, কারণ তুমি কত জোরে ঘোরাচ্ছ তার মানে বেশি লুপ তৈরি হচ্ছে কিনা, আর আস্তে ঘোরালে কম লুপ তৈরি হচ্ছে, এটা একটা বিষয় না? সাপোজ ধরো এখানে ওয়েলস আছে কয়টা, আমি বলে দিচ্ছি আর কি, তোমরা বোঝো কিনা দেখো। ওয়েলস কয়টা আছে? স্যার 5টা স্যার। 5টা। আর কোর্স কয়টা আছে? স্যার 5টা। আচ্ছা ধরো আমি বলে দিচ্ছি 1 মিনিটে 2টা কোর্স প্রডিউস হয়, মানে মেশিনের যে আউটপুট, যে আমরা এখানে দেখাইছিলাম না আগে এনএস, এই যে এনএস। এনএস মানে কি? কোর্স পার মিনিট। মিনিট। তবে তুমি কয়টা ফিডার ইউজ করতেছো, যতটা ফিডার ইউজ করতেছো ততটা কোর্স তৈরি হবে। এখন আরপিএম হচ্ছে মনে করো এন, তার মানে যত আরপিএম এ ঘুরে, একবার ঘুরলে এস সংখ্যক কোর্স প্রডিউস হয়। এস সংখ্যক মানে এস এর মান মনে করো আমি ধরে নিলাম 50টা, তো এন এর মান যদি 2 হয় তাহলে প্রতি মিনিটে 50 × 2 100টা কোর্স তৈরি হবে। এন মানে তো মিনিটে কয়বার ঘুরে, তো মিনিটে যদি এটা 5 বার ঘুরে তাহলে 50 × 5 অতটা কোর্স তৈরি হবে, তাই না? তো কোর্সেস পার মিনিট, তো এখানে কোর্সেস পার মিনিট আমি ধরে নিচ্ছি মনে করো 2। সাপোজ ওই যে এনএস এর মান আর কি, টোটালটার মান এই যে এন এবং এস, এই টোটালটার মান হচ্ছে ধরো হচ্ছে 2। তার মানে কি প্রতি মিনিটে কয়টা কোর্স প্রডিউস হয়? 2টা। আমি বলে দিচ্ছি আর কি একটা মান তোমাদেরকে, যে এক মিনিটে 2টা কোর্স প্রডিউস হয়। তো 1 মিনিটে যদি আমার 2টা কোর্স প্রডিউস হয়ে থাকে, ওই প্রত্যেকটা কোর্সে কয়টা করে ওয়েলস আছে? 5টা, তাই না? তাহলে তুমি নাম্বার অফ ওয়েলস এর সাথে কাকে গুণ করবা? কোর্সেস পার মিনিট। কোর্সেস পার মিনিট কত বললাম? 2। আর আমার এখানে ওয়েলস আছে কত? 5। 5 এর সাথে 2 গুণ করলে কত হবে? স্যার 10 স্যার। 10। তো এখানে 10টা লুপ আছে কিনা গুণে দেখো তো, এই জায়গাটাতে 10টা লুপ আছে কিনা। স্যার আছে স্যার। জি স্যার। তো এটা কিভাবে পেলাম আমি? নাম্বার অফ লুপ পেয়ে গেলাম না আমি? কিভাবে পেলাম এটা? ফর্মুলাটা কি হবে এখন বলো তো দেখি। নাম্বার অফ Number কোর্স of আর walls. ওয়ালস। এনএস গুণ করতে হবে, এনএস লাগবে না? জি স্যার। এনএস মানে কি? স্যার কোর্স পার মিনিট। হ্যাঁ, কোর্স পার মিনিট, ঠিক আছে। এই এনএস এর সাথে আমি গুণ করব কি এবার? স্যার ওয়ালস। ওয়েলস। তো নাম্বার অফ ওয়েলস হিসাব করার ফর্মুলা কি? নাম্বার পাই ডি বাই ডিএন জি। ডিজি জি তাহলে এটার এককটা কি হলো? সেন্টিমিটার পার মিনিট না সেন্টিমিটার কেন লুপস পার মিনিট, মানে মিনিটে আমি কয়টা লুপস প্রডিউস করতে পারলাম, এটা হচ্ছে এটার একক। বোঝা গেছে? হ্যাঁ, এটাও লাগবে তোমাদের। জি স্যার বুঝে তোমাদেরকে গেছে। যখন কোনো ম্যাথ যখন দিবে তখন এটাও তোমাদের লাগবে, যে তোমার লুপ হিসাব করতে হবে। অনেক সময় দেখা গেছে জিএসএম দেওয়া থাকবে, বাট এই যে ডব্লিউপিআই সিপিআই দেওয়া থাকবে না, তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা লুপের ল্যাম্প ধরে ধরে ইয়ার্ন কাউন্টের ফর্মুলা দিয়ে হিসাব করতে হবে। আমরা যাব ম্যাথে, তখন আরো ডিটেলসে বুঝবা। তারপরে এই জিনিসটা বুঝতে পারছো তাহলেই হবে। আচ্ছা, এবার আরেকটা লাস্ট ওয়ান, আমি আর ফর্মুলা দিব না, এই 12 নম্বর হচ্ছে শেষ। জিএসএম এর তোমরা কি কি ফর্মুলা জানো বলো তো? জিএসএম এর কয় ধরনের ফর্মুলা জানো? আমি তোমাদেরকে জিএসএম যে ক্লাস করাইছি কিনা, ভিডিও আছে আমার, ওখানে আমি 4টা ফর্মুলার কথা বলছি। একটা তো হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, মানে 1000 মিটার, মানে স্কোয়ার মিটারে লেন্থটা নিতে গেলে, অর্থাৎ গ্রাম ইন্টু 10,000 ডিভাইড বাই সেন্টিমিটার স্কোয়ার, ওই ফর্মুলাতে বসালে হচ্ছে। আবার জিএসএম কাটার দিয়ে যখন তুমি নিচ্ছ তখন গ্রামকে 100 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে।
তো উবেন কাপড়ের ক্ষেত্রে জিএসএম বের করে একটা ফর্মুলা বলছিলাম না, ইপিআই ইন্টু ওয়ার পিয়নের ক্রিম ডিভাইডেড বাই ওয়ার পিয়নের কাউন্ট প্লাস পিপিআই ডিভাইডেড বাই ওয়েফটিয়ানের কাউন্ট, এটার সাথে গুণ করতে হবে ক্রিম অ্যালাউন্সটা, তারপর এদেরকে আবার গুণ করতে হবে 23.25 দিয়ে। মনে আছে? নাই? মনে নাই? আচ্ছা, নিট কাপড়ের জিএসএম কিভাবে হিসাব করে এটা বলো। নিট কাপড়ের জিএসএম হিসাব করার ফর্মুলা কি? এগুলো ওখানে বলা আছে, জিএসএম এর ক্লাসে ওগুলো সব বলা আছে। ভিডিওটা দেখা লাগবে স্যার। ভিডিও দেখা লাগবে, ভিডিও তো নেটে আছে, এটা যখন স্যার এটা দেখবো স্যার। কবরে চলে যাবা তখন দেখে নিও। WPI ইন্টু সিপিআই ইন্টু লুপ লেন্থ বা স্টিচ লেন্থ এল, এটা হবে মিলিমিটারে, ডিভাইডেড বাই হচ্ছে অ্যানি, অর্থাৎ যেই সুতা দিয়ে এই কাপড়টা বোনা হচ্ছে এই কাপড়ের ইংলিশ কাউন্ট এই। আর এটার সাথে ফ্যাক্টর আছে একটা, এই ফ্যাক্টরটা হচ্ছে ইন্টু যখন মিলিমিটার, লুপ লেন্থটা যখন মিলিমিটার 0.9158, আর যদি লুপ লেন্থটা সেন্টিমিটার হয় তখন 9.158। এই হচ্ছে ব্যাপার। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা যদি এখন বলতে চাই তাহলে সেখানে অনেক সময় লাগবে। অর্থাৎ একটা কাপড়ের নির্দিষ্ট স্কোয়ার সেন্টিমিটার নিয়ে আমরা এটাকে হিসাব করছি কিভাবে, এটা ওখানে বলে দিছি, এখানে ডিটেলসে বলতেছি না। অর্থাৎ কাপড়ের ডব্লিউপিআই যদি তুমি জানো 1 ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে, সিপিআই যদি জানো 1 ইঞ্চিতে কয়টা কোর্স আছে, এবং যে লুপগুলো আছে কাপড়ের মধ্যে সেই লুপের লেন্থটা যদি তোমার জানা থাকে, সেটাকে মিলিমিটার নিয়ে গেলা অথবা মিলিমিটারই বের করলা, তারপরে যে সুতা দিয়ে কাপড়টা বোনা হলো সেই সুতার কাউন্ট যদি জানো তাহলে তুমি এখান থেকে জিএসএম হিসাব করতে পারবা। এই ফর্মুলাটা তোমার কখন লাগবে? এই ফর্মুলাটা তখনই লাগবে যখন তোমাকে ডব্লিউপিআই সিপিআই দিয়ে দিবে, হ্যাঁ, লুপ লেন্থ দিয়ে দিবে, মানে তোমার জিএসএম দিলো, এই লুপ লেন্থ দিলো, অথবা যে কোনো একটা দিতে ডব্লিউপিআই সিপিআই দিল, তখন তোমাকে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগাইতে হবে। এখন এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে এখানে যে প্রোডাকশন হিসাব করতেছো এখানে তোমার জিএসএম দেওয়া থাকবে, কিন্তু জিএসএম তুমি এখান থেকে চাইলে হিসাবও করে নিতে পারো যদি তোমার ডব্লিউপিআই এবং সিপিআই জানা থাকে। অর্থাৎ আমার কাছে যে কাপড় আছে সেই কাপড়ে মোট কতটা লুপ আছে আমি যদি এটা হিসাব করতে পারি, যেমন এটা পারলাম আমরা 11 নম্বরে পারলাম না, কাপড়ের মধ্যে মোট কয়টা লুপ আছে, প্রত্যেকটা লুপের লেন্থ আমি জানি, তাহলে প্রত্যেকটা লুপ মিলে আমার কতটুকু ইয়ার্ন আসলে লাগলো। এই যে এই জায়গাটা দেখতেছো এখানে, এই যে দেখতেছো এখানে কতটা লুপ আছে, সে সবগুলা লুপ মিলে আমার কতটুকু ইয়ার্ন নিল, সেই ইয়ার্নগুলোর কাউন্ট থেকে আমি ওয়েটটা বা জিএসএমটা হিসাব করে নিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার না বললেই না, বড় হয়ে যাচ্ছে। দেখ 13 নম্বর, লুপ লেন্থ কিভাবে হিসাব করবা তোমরা? লুপ লেন্থ কিভাবে হিসাব করতে হয় জানো? একটা কাপড় দিলাম তোমাকে, কাপড় দিয়ে বললাম এই কাপড়ের যে লুপগুলো আছে এগুলোর লেন্থ বলে দাও। এটা প্র্যাকটিক্যাল করবা তোমরা, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল হবে। এটা হচ্ছে কাপড় থেকে তুমি সুতা খুলবা, কাপড় থেকে সুতা খুলবা, এই যে এইখানে দেখতেছো না, এইটা 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 এটা এটা এই 5টা লুপ আছে না, এখানে 5টা ওয়েলস আছে, 5টা ওয়েলস থেকে সুতা খুলবা, দেখবা সুতাটার লেন্থ কত হয়, তার মানে লেন্থ অফ ইয়ার্নের লেন্থটা কি করলা, মানে কাপড় থেকে সুতাটা খুলে নিয়ে সুতার লেন্থটা দেখলা, ওই সুতা দিয়ে আমার কয়টা লুপ হয়েছে, এই তুমি যে এখান থেকে এ পর্যন্ত কাপড় সুতাকে খুললা, কয়টা লুপ থেকে সুতা খুলছো? 5টা স্যার। 5টা। তো তার মানে এখানে কি 5টা লুপের লেন্থ আছে নাকি একটার আছে? এই যে টোটাল যে লেন্থটা নিলা 5 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 5 দিয়ে ভাগ করতে হবে, তার মানে নাম্বার অফ স্যার সেটা হচ্ছে 5। ওয়েলস দিয়ে ভাগ করে দিলা, তাহলে নাম্বার অফ দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে গেলা? লুপের লেন্থটা পেয়ে গেলা, এক একটা লুপের লেন্থ কত এটা পেয়ে গেলা। হ্যাঁ, এভাবে করে করতে হবে তোমাদের, প্র্যাকটিক্যালি এই কাজটা করতে হবে। মনে করো 50টা ওয়েলস গুনবা, 50টা ওয়েল গুনে কাপড়টাকে কেটে ফেলবা দুই পাশ থেকে, সুতাটা খুলবা,
সুতোটা খুলে স্ট্রেট করবা, স্ট্রেট করে লেন্থটা নিবা, লেন্থটাকে 50 দিয়ে ভাগ করবা, ভাগ করলে কি পেয়ে যাবা? লুপ লেন্থ পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে মোটামুটি ফর্মুলাগত ব্যাপার। ফর্মুলাকে আমরা এখানেই ক্লোজ করলাম। তাহলে এটা সেভ করে রাখতেছি। এবার আসো এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিছু ম্যাথ করব।